আপনারা কি কখনো ভেবে দেখেছেন, একটি সফল গণ অভ্যুত্থানের পর যখন কোনো জাতির স্বপ্নগুলো নতুন করে ডানা মেলতে শুরু করে, ঠিক তখনই কিভাবে সেই স্বপ্নগুলোকে অত্যন্ত সন্তর্পণে রাতের অন্ধকারে হাইজ্যাক করা হয়। ২৪ জুলাই আগস্টের সেই ভয়াবহ সংঘাত আর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ঠিক এমন এক খাদের কিনারে এসে দাঁড়িয়েছে যা কল্পনার চেয়েও বেশি ভয়ঙ্কর। একটু খেয়াল করলেই দেখতে পাবেন, মরুঝড়ে হিমশীতল হাওয়ার মতো এক অদ্ভুত নীরবতা গ্রাস করেছে পুরো রাষ্ট্রযন্ত্রকে। যেই রাষ্ট্রপতির বিরুদ্ধে জুলাই মাসের চরম সংঘাতে সরাসরি মদত দেওয়ার অত্যন্ত স্পষ্ট অভিযোগ ছিল, তিনি আজও বঙ্গভবনের সুরক্ষিত প্রাসাদে বহাল তবিয়তে বসে আছেন। অন্যদিকে দেশের সর্বোচ্চ আইনসভায় বসে থাকা সদস্যদের অনেকেই ডুবে আছেন ব্যাংক লুটের চরম কালদহে, যা পুরো অর্থনীতির জন্যই এক ভয়াবহ অশনি সংকেত। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে অন্যখানে। প্রশ্ন হলো, যারা একসময় গণতন্ত্রের ত্রাতা হিসেবে সাধারণ মানুষের সামনে আবির্ভূত হয়েছিল, তারা আজ কার ইশারায়, কোন জাদু বলে আবারও সেই পুরনো স্বৈরতন্ত্রের নীল নকশা বাস্তবায়ন করতে চলেছে? এই পুরো গেম প্ল্যানের পেছনের আসল মাস্টারমাইন্ডকে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই রহস্যের জাল। ৩০ এপ্রিল ২০২৬, ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। দিনটি হয়তো অনেকের কাছে আর 10টা সাধারণ দিনের মতোই ছিল, কিন্তু ওই দিন সংসদের ভেতরে যা ঘটেছিল তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অমোচনীয় দাগ কেটে দিয়েছে। যখন বিরোধী দলীয় চিফ হুইপ এবং ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফ্লোর নিলেন, তখন পুরো সংসদ জুড়ে নেমে এসেছিল এক অদ্ভুত শ্বাসরুদ্ধকর নীরবতা। তিনি টানা ৩৩ মিনিট বক্তব্য রেখেছিলেন, কিন্তু এটি কোনো গতানুগতিক চাটুকারিতাপূর্ণ রাজনৈতিক ভাষণ ছিল না। সংস্কার, গণভোট, জুলাই সনদ, ৭২ সংবিধানে অনেক কথা বলেছি, এবং একটা বিষয় আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। কিছু কিছু মাননীয়, এটি ছিল রাষ্ট্রযন্ত্রের মুখোশ উন্মোচনকারী এক প্রলয়ঙ্কারী শকওয়েভ বা ভূমিকম্প। তিনি যখন মাইকের সামনে দাঁড়িয়ে অত্যন্ত শান্ত অথচ দৃঢ় কণ্ঠে উচ্চারণ করলেন যে রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই, এবং সেই বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে আমরা প্রত্যাখ্যান জানিয়েছিলাম। তিনি রাষ্ট্রপতির ভাষণ শোনেননি, এমনকি পড়ারও প্রয়োজন বোধ করেননি। তখন যেন পুরো সিস্টেমের ভিত্তিমূলে আঘাত লেগেছিল। নাহিদ ইসলাম অত্যন্ত স্পষ্টভাবে এই ভাষণ এবং এই ভাষণ দেওয়ার সুযোগ উভয়কেই সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন। একজন সংসদ সদস্য যখন রাষ্ট্রের সর্বোচ্চ আলংকারী পদটিকে এভাবে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেন, তখন বুঝতে হবে শান্তির মুখোশের আড়ালে ভেতরে ভেতরে কত বড় এক রাজনৈতিক লাভা হচ্ছে। তিনি অত্যন্ত জোরালো ভাষায় বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ এবং তাকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি তাকে সরাসরি দুর্নীতিবাজ, অপদার্থ এবং গণহত্যার দোষর হিসেবে আখ্যায়িত করেন। এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। বিশ্লেষকরা যা বলছেন তা শুনলে চমকে উঠবেন। এই রাষ্ট্রপতির বঙ্গভবনে টিকে থাকার পেছনে রয়েছে এক অত্যন্ত গভীর এবং গোপন সমঝোতা। একটু পেছনের দিকে তাকালে আমরা দেখতে পাই, এই মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে দুর্নীতি দমন কমিশন বা দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল অত্যন্ত সুনির্দিষ্ট 3টি গোপন এজেন্ডা বা লক্ষ্য নিয়ে। প্রথমত, তৎকালীন বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো যে কোনো মূল্যে নিশ্চিত করে তাদের রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে দেওয়া। দ্বিতীয়ত, বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পের মেগা দুর্নীতির অভিযোগ থেকে তৎকালীন শাসক দল আওয়ামী লীগকে একটি ক্লিন চিট বা শর্তহীন দায়মুক্তি দেওয়া। এবং তৃতীয়ত, ফখরুদ্দিন মঈনুদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রুজু হওয়া যাবতীয় দুর্নীতির মামলা অত্যন্ত সন্তর্পণে বাতিল করে দেওয়া। যে ব্যক্তিটি একসময় বর্তমান শাসক দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেই ষড়যন্ত্রের প্রধান কারিগর হিসেবে কাজ করেছেন, আজ সেই ব্যক্তিকেই তারা রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসিয়ে পরম মমতায় রক্ষা করছে। এর চেয়ে বড় রাজনৈতিক দেউলিয়াত্ব এবং চরম আপোষের দৃষ্টান্ত ইতিহাসে আর কি হতে পারে? নাহিদ ইসলাম আক্ষেপ করে যে কথাটি বলেছেন তা প্রতিটি সচেতন নাগরিকের হৃদয়ে আঘাত করা উচিত। গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। এটা আপনাদের দেউলিয়াত্ব, সরকারের দেউলিয়াত্ব, যে সরকার এখনো রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে হাল চাষ করিয়ে কোনো বাহাদুরি নেই। এই দেশে কি সত্যি যোগ্য মানুষের এতই অভাব পড়েছে যে এমন একজন বিতর্কিত, অজনপ্রিয় এবং চরম প্রশ্নবিদ্ধ ব্যক্তিকে বঙ্গভবনে টিকিয়ে রাখতে হবে? এটি মূলত প্রমাণ করে যে পর্দার আড়ালে এমন কোনো রাজনৈতিক এবং অর্থনৈতিক গ্র্যান্ড বার্গেইন বা মেগা সমঝোতা হয়েছে যা সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যাচ্ছে, এবং এই সমঝোতার মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। মাত্র 2 মাসের ব্যবধানে শাসক দলের ছত্রছায়ায় অন্তত 31 জন মানুষের নির্মম প্রাণহানি এবং 83টি ভয়াবহ চাঁদাবাজির ঘটনা তারই নগ্ন প্রমাণ। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে অন্যখানে।
দেশের ভেতরের এই দৃশ্যমান অরাজকতা এবং রাজনৈতিক আপোষগুলোর শেকড় কেবল জাতীয় সীমান্তের ভেতরেই সীমাবদ্ধ নয়, এর জাল ছড়িয়ে আছে আন্তর্জাতিক কূটনীতির এক বিশাল এবং অন্ধকার দাবা খেলায়। বাংলাদেশের এই বর্তমান সংকটকে বুঝতে হলে আমাদেরকে এশিয়ার ভূরাজনীতি এবং আঞ্চলিক আধিপত্যবাদের সেই অদৃশ্য সমীকরণগুলো মেলাতে হবে। বর্তমান সরকার যারা নিজেদের ২৪-এর গণ অভ্যুত্থানের ফসল হিসেবে দাবি করে, তাদের পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসির দিকে একটু গভীর দৃষ্টি দেওয়া যাক। নাহিদ ইসলাম তার বক্তব্যে অত্যন্ত স্পর্শকাতর একটি দিকে আলোকপাত করেছেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক। তিনি অত্যন্ত স্পষ্টভাবে উচ্চারণ করেছেন যে আমরা আমাদের প্রতিবেশীর সাথে একটি সম্মানজনক এবং সাম্যের ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন করতে চাই। কিন্তু বিগত সরকারের আমলে ভারত যেভাবে শুধুমাত্র একটি নির্দিষ্ট দলের সাথে গোপন সম্পর্ক তৈরি করে পুরো বাংলাদেশকে একটি স্যাটেলাইট স্টেট বা করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করেছিল, সেই ঘৃণ্য দিনগুলোকে চিরতরে কবর দিতে হবে। এখানেই ভূরাজনৈতিক সমীকরণের সবচেয়ে বড় খটকাটি লাগে। বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী, যিনি অদ্ভুতভাবে বিগত অন্তর্বর্তীকালীন সরকারেরও নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার সাম্প্রতিক আচরণ এবং বিবৃতিগুলো সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। একজন ব্যক্তি যিনি নিরপেক্ষ সংস্কার প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, তিনি কিভাবে একটি দলীয় সরকারের আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণের মূল কাণ্ডারি হয়ে উঠলেন? এটি কি কেবলই তার কূটনৈতিক দক্ষতার প্রতিফলন, নাকি পর্দার আড়ালে কোনো বিশেষ সমঝোতা বা প্রভাবশালী শক্তির দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান? বিশ্ব রাজনীতির এই দাবা খেলায় বাংলাদেশ এমন একটি কৌশলগত ভৌগোলিক অবস্থানে রয়েছে যা এশিয়া প্যাসিফিক অঞ্চলে যে কোনো পরাশক্তির জন্য একটি ট্রাম্প কার্ড। একদিকে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি, অন্যদিকে চীনের সিল্ক রোড বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI। এই অঞ্চলের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক নাটাইও তার হাতেই থাকবে। আর এই কারণেই বাইরের শক্তিগুলো কখনোই চায় না বাংলাদেশে একটি সম্পূর্ণ স্বাধীন, স্বাবলম্বী এবং ইনসাফ ভিত্তিক শক্তিশালী সরকার কায়েম হোক। তারা চায় এমন একটি পাপেট রেজিম বা পুতুল সরকার, যার মুখে গণতন্ত্রের বুলি থাকবে কিন্তু কার্যক্ষেত্রে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করবে। নাহিদ ইসলামের বক্তব্য থেকে এটি জলের মতো পরিষ্কার যে বর্তমান শাসক দল সেই একই ফাঁদে পা দিয়েছে। তারা জনগণের ম্যান্ডেটকে পাশ কাটিয়ে ২৪-এর বিপ্লবের মূল স্পিরিটকে বিক্রি করে দিয়ে বিদেশি শক্তির সাথে এক গোপন অলিখিত চুক্তিতে আবদ্ধ হয়েছে। এই অশুভ সমঝোতার মূল লক্ষ্যই হল রাষ্ট্রযন্ত্রের পুরনো কাঠামোর ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। পুরনো স্বৈরাচারের নিয়োগ দেওয়া প্রশাসন, বিচার বিভাগ এবং রাষ্ট্রযন্ত্রের মূল কাঠামোগুলোকে অক্ষত রেখে কেবল শীর্ষ নেতাদের চেয়ার পরিবর্তন করা হয়েছে। কারণ বিদেশি মাস্টারমাইন্ডরা খুব ভালো করেই জানেন, যদি সিস্টেমেটিক রিফর্ম বা কাঠামোগত সংস্কার হয়ে যায়, যদি বিচার বিভাগ সত্যিকার অর্থে স্বাধীন হয়ে যায়, তাহলে তাদের এই রিমোট কন্ট্রোল আধিপত্যবাদের তাসের ঘর মুহূর্তেই ভেঙে পড়বে। ভূরাজনীতির এই অদৃশ্য দেয়ালের ভেতরে বসে দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যে সবচেয়ে ভয়ঙ্কর হাতিয়ারটি ব্যবহার করা হচ্ছে, তা কোনো পারমাণবিক বোমা বা মিসাইল নয়। এই বিপদের আসল মাত্রা লুকিয়ে আছে দেশের অর্থনীতির রক্তনালীতে। আধুনিক বিশ্বে কোনো জাতিকে ধ্বংস করার জন্য সরাসরি সংঘাতের প্রয়োজন হয় না, তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়াই যথেষ্ট। অর্থমন্ত্রী যখন জাতীয় সংসদে দাঁড়িয়ে অত্যন্ত অবলীলায় দাবি করেন যে তাদের শাসনামলে আর্থিক খাতে কোনো বিশৃঙ্খলা নেই, তখন তা রীতিমতো এদেশের খেটে খাওয়া মানুষের বুদ্ধিমত্তার সাথে এক চরম উপহাস বলে মনে হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা TIBর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ রিপোর্টের ডেটা জাতির সামনে তুলে ধরেছেন নাহিদ ইসলাম। ডেটাটি শুনলে আপনার শির দ্বারা বেয়ে এক শীতল স্রোত নেমে যাবে। বর্তমান সংসদে নির্বাচিত সরকারি দলীয় প্রার্থীদের মধ্যে 59.41%-ই বিশাল অঙ্কের ব্যাংক ঋণ রয়েছে। সংসদ সদস্যদের এই বিপুল ঋণের পরিমাণ শুনলে আপনি চমকে উঠবেন। অঙ্কের হিসেবে তা এক অবিশ্বাস্য ও ভয়াবহ অঙ্কের টাকা। এই বিশাল অঙ্কের অর্থ শুধু একটি সংখ্যা নয়, এটি দেশের লাখ লাখ কৃষকের ঘাম, হাজার হাজার পোশাক শ্রমিকের চোখের পানি এবং মধ্যবিত্তের সারা জীবনের জমানো শেষ সম্বল। এই বিশাল ঋণের সিংহভাগই সরকার দলীয় সদস্যদের পকেটে। এদের মধ্যে অনেকেই নির্বাচনের আগেও কাগজে কলমে ঋণ খেলাপি ছিলেন, কিন্তু নির্বাচনের ঠিক আগে দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নামমাত্র কিছু টাকা জমা দিয়ে তারা তাদের সেই বিশাল ঋণ পুনঃতফসিল বা রিশিডিউল করে নিয়েছেন। অর্থাৎ তারা নিজেদের লুটপাটকে বৈধতা দিয়েছেন রাষ্ট্রীয় আইনের মাধ্যমেই। আর এই হাজার হাজার কোটি টাকার ঋণ পুনঃতফসিলের অবৈধ প্রক্রিয়াটি নির্বিঘ্ন করার জন্যই এমন এক অবিশ্বাস্য চাল চালা হয়েছে যা গত 50 বছরের ইতিহাসে কখনোই ঘটেনি। বাংলাদেশ ব্যাংকের মতো একটি স্পর্শকাতর রাষ্ট্রের সর্বোচ্চ আর্থিক নিয়ন্ত্রণ সংস্থায় গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এমন একজনকে, যিনি মূলত একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সরাসরি শাসক দলের নির্বাচন কমিটির একজন সক্রিয় সদস্য। একজন রাজনৈতিক ক্যাডার এবং ব্যবসায়ীকে যখন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টের চাবি তুলে দেওয়া হয়, তখন সেই দেশের অর্থনীতি যে কোন অতল গহ্বরে তলিয়ে যাবে তা বোঝার জন্য
কোনো অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। এই গভর্নরের মূল কাজই যেন হয়ে দাঁড়িয়েছে এস আলমের মতো লুটেরা সিন্ডিকেটগুলোর ঋণ পুনঃতফসিল করে তাদের বাঁচার এবং পালানোর রাস্তা তৈরি করে দেওয়া। যে এস আলম সিন্ডিকেট একাই দেশের ইসলামী ব্যাংক সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান গিলে খেয়ে 2 কোটি সাধারণ আমানতকারীকে পথে বসানোর প্রধান কারিগর, বর্তমান রাষ্ট্রযন্ত্র সেই সিন্ডিকেটকেই পরোক্ষভাবে সুরক্ষা দিয়ে যাচ্ছে। যখন রাষ্ট্রের আইন প্রণেতারাই রাষ্ট্রের সবচেয়ে বড় লুণ্ঠনকারী হিসেবে আবির্ভূত হন এবং কেন্দ্রীয় ব্যাংক তাদের সেই লুণ্ঠনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি আর সাধারণ কোনো দুর্নীতি থাকে না। এটি পরিণত হয় রাষ্ট্রের বিরুদ্ধে এক নীরব এবং ভয়াবহ ইকোনমিক টেরোরিজম বা অর্থনৈতিক মহাবিপর্যয়ে। তাহলে আমাদের গন্তব্য ঠিক কোন দিকে এগোচ্ছে? আমরা কি এক অমোঘ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি, নাকি এই গভীর খাদের কিনারা থেকে ফিরে আসার কোনো পথ এখনো অবশিষ্ট আছে? ভিডিওর শুরুতে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, কার ইশারায় এবং কোন জাদু বলে বর্তমান প্রশাসন আবারও পুরনো ফ্যাসিজমের দিকে হাঁটছে? এতক্ষণে নিশ্চয়ই আপনারা সেই মাস্টার মাইন্ডের পরিচয় পেয়ে গেছেন। এটি কোনো একক ব্যক্তি নয়, এটি হলো দেশের ভেতরের চরম দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবসায়ী সিন্ডিকেট এবং দেশের বাইরের আঞ্চলিক আধিপত্যবাদী শক্তির এক অশুভ আঁতাত। এই আঁতাতের মূল লক্ষ্যই হলো বাংলাদেশের সাধারণ মানুষকে একটি চিরস্থায়ী দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রাখা। এই মাস্টার প্ল্যানের সবচেয়ে ভয়াবহ এবং চূড়ান্ত পর্বটি এখন মঞ্চস্থ হতে যাচ্ছে আমাদের সংবিধানকে কেন্দ্র করে। নাহিদ ইসলাম সংসদে দাঁড়িয়ে সেই ভয়াবহ সত্যটি উন্মোচন করেছেন। 24 জুলাই গণ অভ্যুত্থানের পর যে জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছিল, সেখানে বর্তমান শাসক দল ঐকমত্য কমিশনকে চরম চাপের মুখে ফেলে একটি নোট অফ ডিসেন্ট বা দ্বিমত পোষণ করে পুরো প্রক্রিয়াটিকে কলুষিত করে ফেলেছে। যে গণভোটে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে, নির্বাচনের পর বর্তমান সরকার সম্পূর্ণভাবে সেই গণভোটের রায়কে অস্বীকার করে ভিন্ন অবস্থান নিয়েছে। তারা সচেতনভাবেই 1972 সালের সংবিধানকে আঁকড়ে ধরে রাখতে চাইছে, কারণ তারা খুব ভালো করেই জানে 72-এর ওই সংবিধান স্বাধীন বাংলাদেশের কোনো নির্বাচিত প্রতিনিধিরা রচনা করেনি। এটি রচিত হয়েছিল আইয়ুব খানের এলএফও বা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে, যেখানে মুজিববাদী আদর্শ এবং স্বৈরতন্ত্রের বীজ অত্যন্ত সুচারুভাবে বপন করা ছিল। ওই সংবিধানে প্রধানমন্ত্রী বা নির্বাহী প্রধানকে যে একচ্ছত্র এবং সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছে, তা যে কোনো সরকারকেই খুব সহজেই একটি দানবে পরিণত করতে পারে। বর্তমান শাসক দল সেই দানবীয় ক্ষমতাটাই কুক্ষিগত করতে চাইছে। তারা বিচার বিভাগের সংস্কার চায় না, কারণ তাদের নিয়োগ দেওয়া দলকানা বিচারকরা এখনও বহাল তবিয়তে ফ্যাসিজমের দোসরদের জামিন দিয়ে যাচ্ছেন। যদি এই চরম অরাজকতা, এই অর্থনৈতিক মহাবিপর্যয় এবং জনগণের ম্যান্ডেটের সাথে এই নগ্ন বিশ্বাসঘাতকতা চলতে থাকে, তবে আসন্ন ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার। ইতিহাস সাক্ষ্য দেয়, কোনো গণ অভ্যুত্থান যখন প্রতারিত হয়, তখন তার প্রতিক্রিয়া হয় পূর্বের চেয়ে শতগুণ বেশি ভয়ঙ্কর। তরুণ প্রজন্ম যারা বুকের তাজা রক্ত দিয়ে 24 জুলাই আগস্টে ইতিহাস রচনা করেছে, তারা আর কোনো স্বৈরাচারী ব্যবস্থাকে দীর্ঘকাল সহ্য করবে না। যদি সরকার অতি দ্রুত এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর আমূল সংস্কার না করে, যদি ব্যাংক লুটেরাদের বিচার না করে, তবে খুব শীঘ্রই বাংলাদেশে এমন এক ভয়াবহ সামাজিক এবং রাজনৈতিক বিস্ফোরণের সাক্ষী হতে যাচ্ছে, যার তীব্রতা পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকেই হয়তো চিরতরে বদলে দেবে। দর্শক, আমরা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। একদিকে পুরনো সিস্টেমের পচা গলা কঙ্কাল, অন্যদিকে নতুন প্রজন্মের ইনসাফভিত্তিক একটি স্বাধীন রাষ্ট্র গড়ার অদম্য স্বপ্ন। রাজনীতির এই রোমহর্ষক মোড় এবং আমাদের দেশের ভেতরের এই নীরব অর্থনৈতিক মহাবিপর্যয় নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন আগামী দিনগুলোতে তরুণ প্রজন্ম এই অন্ধকার সিস্টেমকে ভেঙে একটি সত্যিকারের নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হবে? কমেন্টে আপনার মূল্যবান যুক্তিগুলো আমাদের জানান। আর এই ধরনের বিশ্লেষণমূলক সংবাদ নিয়মিত দেখতে চাইলে দেশজগৎ নিউজের সাথেই থাকুন।